দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন প্রশ্নোত্তরে করোনা ভাইরাস অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সুকন্যা আবি। দর্শক, আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ডক্টর মিজানুর রহমান কলল, সহযোগী অধ্যাপক, ন্যাশনাল মেডিকেল কলেজ। কলল, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রশ্নোত্তরে করোনা ভাইরাস অনুষ্ঠানে। এবং আপনার সঙ্গে আমাদের আজকের আলোচ্য বিষয়, আপনি এটিও জানেন যে করোনা সংক্রান্ত নানা তথ্যাদি নিয়ে দর্শকদের সামনে তুলে ধরা। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আইইডিসিআর এর গবেষণায় যেটি বলা হচ্ছে যে বাংলাদেশে যারা আক্রান্ত হচ্ছে তাদের ৮০%ই হলো ভারতীয় ভ্যারিয়েন্ট, এবং সরকার তো লকডাউন দিচ্ছে। আসলে এই লকডাউনের ফলাফল কি হতে পারে, আর এই লকডাউনে আসলে কতটুকু সংক্রমণ ঠেকানো সম্ভব হবে, এটা আপনার কাছে কি মনে হয়, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে জানান। ধন্যবাদ আপনাকে। যে যে গবেষণায় যেটা দেখা গেছে যে বাংলাদেশে যে করোনা এখন শনাক্ত হচ্ছে তার ৮০% আসলে ভারতীয় ভেরিয়েন্ট, যেটাকে অত্যন্ত বিপজ্জনক হিসাবে আমরা প্রথম থেকে বলে আসছিলাম, যেটা অত্যন্ত বিপজ্জনক এবং অত্যন্ত ছোঁয়াচে, সেটাই মানে সত্য প্রমাণিত হলো এবং আমাদের সে আশঙ্কা মানে খুবই সত্য প্রমাণিত হলো। তো সরকার যে লকডাউন দিচ্ছেন, কিন্তু লকডাউন আসলে কার্যকর ওইভাবে আসলে হচ্ছে না। কারণ আমরা দেখছি যে একদিকে লকডাউন দিচ্ছে, অন্যদিকে অবাধভাবে লোকজন যাতায়াত করছে। যে রাস্তাঘাটে এবং যাতায়াত করছে সেটা সমস্যা নাই, কিন্তু যদি স্বাস্থ্যবিধি মেনে এবং যেভাবে যাতায়াত করার কথা সেইভাবে যদি যাতায়াত করতো তাহলে কোনো সমস্যা হতো না। কিন্তু তারা আসলে মাস্ক বিহীন চলাচল করছে, গাদাগাদি ঠাসাঠাসি করে রাস্তাঘাটে চলছে, পরিবহনে চলছে। তা এটা অত্যন্ত উদ্বেগজনক এবং সেই যে আশঙ্কা, সেই আশঙ্কাটাকে সত্য প্রমাণিত করেছে। যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আপনারা জানেন, ভারতীয় ভেরিয়েন্ট যেটা B.1.617 নামে অভিহিত করা হয়েছে, এবং অত্যন্ত মানে কিভাবে কঠোরভাবে আক্রমণ করছে, এবং এর দ্বারা যে প্রভাবিত হয়ে আরো কিছু যে শারীরিক যে সমস্যা সেগুলো কিন্তু মানুষের মধ্যে দেখা দিচ্ছে। এবং সেটা আমাদের যে চাঁপাইনবাবগঞ্জ বলেন, ওই যে সীমান্ত এলাকা দিয়ে আমাদের ঢুকে পড়ছে। তা সরকার প্রথমে লকডাউনের ঘোষণা দিয়ে দিচ্ছিলেন, কিন্তু ওখানে যারা ভূমিকা পালন করছিলেন তারা আসলে এটাকে ঢিলে ঢালে ভাবে নিয়েছেন। এবং বিশেষ করে জনগণের মধ্যে যে অসচেতনতা এবং এই লকডাউনটাকে উপেক্ষা করা যে প্রবণতা, সেটা আমরা লক্ষ্য করেছি। আজ আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বলেন, এই যে সাতক্ষীরাই বলেন, যে অনেকে কিন্তু যে দেখা যাচ্ছে কি যে করোনা শনাক্ত হয় নাই, কিন্তু তারপরেও কিন্তু করোনার উপসর্গ নিয়ে মারা যাচ্ছে। যে তাদের শনাক্ত হওয়ার আগেই। কিন্তু এগুলো তো আসলে করোনা যদি আমরা পরীক্ষা করতে পারতাম, দেখা যেত যে এগুলো আসলে করোনায় মারা যাচ্ছে, তখন আমাদের শনাক্তের হার, মৃত্যুর হার কিন্তু আরো বাড়তো। এবং মানুষের মধ্যে একটা অন্যরকম ধারণা সৃষ্টি হতো যে আমাদের কি হয়ে যাচ্ছে এটা। তা আমাদের যেটা মনে হয় যে সবার স্বাস্থ্যবিধি আসলে মানা উচিত, এবং ওই লকডাউন আপনার জীবন না জীবিকা, আগে একটা প্রশ্নটা থেকে যায়, কিন্তু যেখানে জীবন নাই সেখানে আপনার জীবিকার প্রশ্ন কিন্তু ওঠে না। আগে তো মানুষকে বাঁচাতে হবে। যে মানুষ অল্প জীবিকা দিয়েও কিন্তু বেঁচে থাকতে পারে, কিন্তু মানুষই যদি বেঁচে না থাকে তাহলে তার জন্য জীবিকার আসলে কোনো প্রয়োজনই বা কি থাকে। আপনার সঙ্গে আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। যে আপনি জানেন যে আসলে আমরা গতকালকে যেমনটি জেনেছি যে রাজশাহী অঞ্চলে আসলে করোনা সংক্রমণ এবং করোনা সংক্রান্তে মৃত্যুর হারটি কিন্তু অনেক বেশি। তো এটিও আমরা জানি যে আসলে এখন ফলের মৌসুম, এবং বেশ একটা যাতায়াত ব্যবস্থারও সুগম পথ রয়েছে রাজশাহীর সাথে রাজধানী সহ অন্যান্য বিভাগ এবং জেলাগুলোতে। তো এই পরিস্থিতিতে আসলে রাজশাহী বিভাগটিকে আমাদের আইসোলেট করা উচিত কিনা, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এটা অত্যন্ত একটি সময় এবং চমৎকার একটা প্রশ্ন করেছেন। যে আমাদের যখন যে বিশেষ করে এখন আমের সিজন, যে ওই অঞ্চল থেকে সারা বাংলাদেশে তো আম যাচ্ছে, এবং আমাদের যে ওই বিষয় যে কৃষি বিশেষজ্ঞরা তারাও কিন্তু বলছিলেন আসলে এই বিষয়টা, যে আসলে এই যে মানুষের যাতায়াত না করে এখন তো আসলে আপনার গাড়ি কিংবা অনলাইন বিভিন্ন ভাবে আপনার আম কিন্তু পাঠানো যাচ্ছে, যে সরাসরি উপস্থিত থেকে থাকতে হবে তা কিন্তু না। এবং ওইটাই কিন্তু আসলে আমাদের মানা উচিত, যে সরাসরি উপস্থিত না থেকে। এবং বিশেষ করে আপনি যে আইসোলেশনের কথা বলছেন, যে আমার যেটা মনে হয় যে রাজশাহীকে আসলে আইসোলেশন করে দিলে একদিক দিয়ে কিন্তু ভালো। কারণ এক সময় রাজশাহীতে কিন্তু ওইভাবে করোনার আক্রমণ হচ্ছিল না। কিন্তু এখন শুধু রাজশাহী কেন, আপনার সমস্ত গ্রাম, যে সমস্ত গ্রামের মানুষজন যখন যারা মানে ভাবছিল যে করোনা এই দেশে নাই, করোনায় তাদের কিছুই হবে না, কিন্তু দেখা যাচ্ছে যে গ্রামগঞ্জে এখন করোনা কিন্তু সংক্রমিত হচ্ছে এবং ব্যাপক হারে সংক্রমিত হচ্ছে, যদিও অনেকে কিন্তু এই টেস্ট করাচ্ছে না। এবং আমার যেটা মনে হয় যে রাজশাহীকে যে এই সময় আপনার খুব আলাদা করে দেওয়া উচিত, এবং যে বাংলাদেশে যে সমস্ত আম পাঠাচ্ছে, আম কিংবা লিচু ওই সমস্ত এলাকা থেকে, সে ওইভাবে আপনার নিয়ম রক্ষা করে অত্যন্ত সতর্কতার সাথে আসলে সেগুলো পরিবহন করা উচিত। কারণ আপনারা জানেন যে
যে শুধুমাত্র ইসের মাধ্যমে আপনার এই দ্রব্যাদির মাধ্যমে কিন্তু যে করোনা ছড়ায়, যে একটা প্রথমে যে কথা ছিল যে যে জিনিসপত্রের মাধ্যমে ছড়ায়, কিন্তু এখানে আসলে যে বেশি দিন আসলে এই যে বেশি ঘন্টা আসলে বাঁচে না। হ্যাঁ, একটা মানুষের আপনার শরীরের উপস্থিতি ছাড়া করোনা ভাইরাস যেহেতু বাঁচে না, যে সুতরাং আপনার এই যে বিভিন্ন যে প্যাকেজ করে যে পাঠায়, এই প্যাকেজ করে পাঠানোতে কোনো সমস্যা তৈরি হবে না। তা আমার মনে হয় ওইভাবেই সরকারকে আসলে একটা ব্যবস্থা আসলে নেওয়া উচিত। আমরা তো আসলে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ অতিক্রম করছি গেল মার্চ থেকে, এবং সেই বিষয়ে কিন্তু সরকার থেকে শুরু করে জনসাধারণের যে সচেতনতা বৃদ্ধি, সেটি নিয়েও কিন্তু প্রশাসন থেকে শুরু করে সকলেই একযোগে কাজ করা শুরু করেছে। হঠাৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জীবন এবং জীবিকার প্রয়োজনে এই লকডাউনটাকে উপেক্ষা করে মানুষ কিন্তু বেশ ঘরমুখী না হয়ে আসলে বাহিরমুখী হচ্ছে বেশি। তো আমরা কি বলা যায় যে এখন যে ভেরিয়েন্টের কথা বলছি, ভারতীয় ভেরিয়েন্ট সহ অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো, এগুলোর উপর কি ভিত্তি করে আমরা কি বলতে পারি যে আমরা করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের মুখোমুখি হচ্ছি, এবং এই বিষয়টি আসলে কতটুকু সরকারকে নজরে আনা উচিত, এবং সেই সাথে যদি জনসচেতনতার কথা বলি তাহলে সেটিও আসলে কতটুকু পদক্ষেপ নেওয়া উচিত? হ্যাঁ, তৃতীয় ঢেউয়ের কথা যেটা বলছেন, যে এটা আসলে তৃতীয় ঢেউ বলেন কিংবা দ্বিতীয় ঢেউ শেষের দিকের অবস্থায় বলেন, যাই বলেন না কেন, যে এটা ঠিক যে আমরা এখন করোনায় আমাদের দেশে আগের চেয়ে আক্রমণ বেড়ে গেছে, এবং যে ভারতীয় যে ভ্যারিয়েন্টটা এসেছে সেটাতে একটা বিপজ্জনক অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে। এটা আমরা যে ঢেউই বলি না কেন, হ্যাঁ, কিন্তু আসল উদ্দেশ্য হলো যে আমাদেরকে সচেতন থাকা এবং এই করোনাকে মোকাবেলা করা। সরকার মাথায় অবশ্যই রয়েছে যে আমাদের যে পরিস্থিতি যে সৃষ্টি হতে পারে, এবং বারবার কিন্তু সতর্ক করে আসছেন, এবং এই যে লকডাউনের যে প্রক্রিয়া, যে এটা তো এই সতর্কতা করণেরই এবং এই ব্যবস্থা গ্রহণের একটা অংশ, কিন্তু মানুষের মধ্যে এই সতর্কতা নেই, মানুষের মধ্যে রয়েছে উদাসীনতা, মানুষের মধ্যে রয়েছে এই সমস্ত নিয়ম কানুন ভাঙার একটা প্রবণতা, হ্যাঁ, এবং তারা জীবিকার উদ্দেশ্যে যেভাবে ছুটছেন, হ্যাঁ, সেটা অত্যন্ত আশঙ্কাজনক। এবং এবং এই যে দেখেন যে বাজেট যে ঘোষণা করেছেন সরকার, সেখানে কিন্তু সাধারণ মানুষের যে বিষয়গুলো এসেছে, হ্যাঁ, এবং যে স্বাস্থ্য খাতে উনি যে বাজেট গতবারের চেয়ে অন্তত 2,000 কোটি টাকা উনি বৃদ্ধি করেছেন, এই সমস্ত তো করা হয়েছে যে মানুষের যাতে এই যে করোনাকে মোকাবিলা, এবং করোনার জন্য দেখেন আলাদা 10,000 কোটি টাকা কিন্তু সেখানে কিন্তু হাতে রেখেছেন যে ইমার্জেন্সি ক্ষেত্রে। সুতরাং সরকার যে বসে রয়েছে তা কিন্তু না, কিন্তু আমাদের মানুষকে আসলে সচেতন হতে হবে, এবং স্বাস্থ্য বিভাগের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে আসলে সচেতন হতে হবে, তাদেরকে আসলে কড়া করে আরোপ করতে হবে তারা কিভাবে করবেন। বিভিন্ন হাসপাতালে যে যারা স্বাস্থ্যকর্মীরা যারা সেবা দান করছেন, হ্যাঁ, তাদের ভূমিকা কি হবে, বিভিন্ন হাসপাতালে যে শুধু স্বাস্থ্যকর্মী চিকিৎসক তাদের ভূমিকা কি হবে, রোগীরা কিভাবে আসবে, সবকিছু মিলিয়ে আসলে এই আমাদের এই যে প্রশাসনকে আসলে ঢেলে সাজানো উচিত, নইলে কিন্তু আসলে আমরা করোনা মোকাবেলা করা আমাদের জন্য আসলে কঠিন হয়ে পড়বে। আপনার এই প্রসঙ্গের রেশ ধরে যদি আমি বলি যে রাজধানীতে কিন্তু আপনি জানেন যে যেহেতু একটি ঘনবসতি এলাকা এবং বিভাগ, আমরা কিন্তু জানি যে লকডাউনের যে প্রভাবে আমরা যেটা দেখছি যে গণপরিবহনটাকে যদি আমরা একটু টেনে কথা বলি, অর্ধেক আসনের বিনিময়ে কিন্তু গণপরিবহন ছেড়ে দেওয়া হয়েছে সাধারণ জনগণের জন্য। কিন্তু এখন পর্যন্ত কিন্তু যেটি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় সাপেক্ষে জ্যামের কথা চিন্তা করে মানুষের অফিস আদালতে যাওয়ার প্রসঙ্গ এনে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু গণপরিবহনে অর্ধেক যাত্রী আনা নেওয়া হচ্ছে না। তো এই বিষয়ে আসলে আপনার মতামত কি, এবং আমি যদি এটির সাথে সম্পর্ক করে বলতে চাই যে প্রশাসনের এখানে নজরদারিটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? এখানে এই জিনিসটা আসলে একটু ভুল সিদ্ধান্ত আমি বলবো, যে অর্ধেক যাত্রী নিয়ে এবং ডবল ভাড়া নিয়ে যে ইসে, কারণ ওটা আসলে পালিত হচ্ছে না। যেহেতু পালিত হচ্ছে না, সুতরাং এই জিনিসটা করা এটা আসলে এটা যে ঠিক হচ্ছে না। আপনি এটা করতে পারতো যে যেগুলো আসন, এই আসনের অতিরিক্ত যাতে না নেয়। ধরেন একটা ট্রেনের একটা বগিতে আপনার 60টি আসন রয়েছে, ওই 60 জনকে নেওয়া উচিত, হ্যাঁ, কিন্তু 60 জনের আসলে বেশি না। হ্যাঁ, কিন্তু এখন যেটা হচ্ছে যে বাসে বলেন, আপনার ট্রেনে বলেন, যে কোনো গণপরিবহনে বলেন, আপনার আসন ধরেন 40টা অথবা 60টা নিচ্ছে, কিন্তু ওই রকমই 60টাই, কিন্তু জনগণের কাছ থেকে টাকা যাচ্ছে আপনার ডবল, কারণ বলা হচ্ছে যে আপনার যে এই যে ভাড়াটা ডবল করে নেওয়া হচ্ছে। কিন্তু এতে আসলে পরিবহন শ্রমিকরা, পরিবহন খাতে তারাই কিন্তু লাভবান হচ্ছে, জনগণের কোনো লাভবান হচ্ছে না। কিন্তু উপরন্তু আরো এই যে করোনার যে আক্রমণের সংক্রমণের একটি সুযোগ, মানে বিস্তৃত সুযোগ তৈরি হচ্ছে। কারণ দেখা যাচ্ছে যে আপনার 40টা আসন 40 জনকেই নিচ্ছে, আসলে কিন্তু অর্ধেক নিচ্ছে না।
এবং সেখানে কিন্তু এই যে আপনার যে আইন শৃঙ্খলা বাহিনী বলেন উদাসীনতা রয়েছে, তারা তাকিয়ে তাকিয়ে দেখছে। তারা এবং এই একটা বাস চলে যাচ্ছে, পরের বাসে আছে একই রকম যাত্রী, একই রকম অবস্থা আমরা দেখছি, এবং কোনো স্বাস্থ্যবিধি সেখানে মানা হচ্ছে না। সুতরাং আমার মনে হয় যে এখন যে ওই সিস্টেমটা আপনার তুলে দেওয়া উচিত, যে অর্ধেক যাত্রী সিস্টেমটা তুলে দেওয়া উচিত। আপনার পূর্ণ যাত্রী নিক, কিন্তু অতিরিক্ত কাউকে নিবে না। এইভাবে যদি কড়াকড়ি আলোপ করে, তাহলে অন্তত বর্তমান যে অবস্থা তার চেয়ে কিছুটা কিন্তু আপনি কম পাবেন। কারণ এখন কিন্তু আবার সেই গাদাগাদি ভাবেই নিচ্ছে, তাই না, যে আপনার সিটে শুধু বসে না, দাঁড়িয়েও নিচ্ছে। কিন্তু ওইটা আপনার এই বিষয়ে আসলে তদারকি হওয়ার কথা কার? পরিবহন শ্রমিক থেকে শুরু করে পরিবহন নেতা কর্মীদের, নাকি আসলে যারা প্রশাসন রয়েছে, যারা পুলিশ কর্মকর্তা রয়েছে, তাদের তদারকি করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? তৈরি করে দিচ্ছে, মানে তারা চিন্তা করছে যে সরকার তো আমাদের তৈরি করে দিচ্ছে। আসলে সরকার তো এই যে করোনাকে আপনার প্রতিহত করার জন্য এবং অনেকটা নিয়ন্ত্রণ করার জন্য এই নিয়মটা করছে, কিন্তু তারা সেটা মানছে না। এবং জনগণ তো সেটা উপেক্ষা করবেই, কারণ জনগণের তাড়া রয়েছে, তাদের দ্রুত অফিসে যাওয়া, দ্রুত গন্তব্যস্থলে যাওয়া, এই ধরনের তাড়া রয়েছে। সুতরাং আইন শৃঙ্খলার বাহিনী যারা থাকে, আমাদের পুলিশ বাহিনী যারা থাকে রাস্তাঘাটে, তারা কিন্তু এইটা আসলে দেখবে, এবং যে গাড়িতে এই ধরনের সমস্যা, মানে এই ধরনের হচ্ছে, তাদেরকে সাথে সাথে যদি জরিমানা করে, ওই ধরনের কাগজে কলমে যে আপনার যে অমুক জায়গায় দিতে হবে তা কিন্তু না। কারণ আমাদের হয়েছে কি, যে একটা সমস্যা হয়েছে কি, যে জরিমানার যে বিষয়টা, যে একটা সার্জেন্ট একটা জরিমানা করলে তারা সেখান থেকে একটা পায়, একটা অংশ তারা পায়। এবং এবং এতে করে হয়েছে কি, যে আপনার যে মূল যে বিষয়গুলো সেটা কিন্তু আসলে আমাদের চোখ এড়িয়ে যায়। তা ওই সাথে সাথে আপনার স্পট যে ওই যে জরিমানা, ওইটা করতে হবে, সাথে সাথে আপনার টাকাটা নিতে হবে। তাহলে এটা কিন্তু অনেকটা, হয়তো প্রথম থেকে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অসন্তোষের সৃষ্টি হবে কর্মচারীদের মধ্যে, শ্রমিকদের মধ্যে, কিন্তু আমার মনে হয় এটা কড়াকড়ি ভাবে পালন করলে আমাদের জাতীয় স্বার্থে, আমাদের করোনা নিয়ন্ত্রণের স্বার্থে আমাদের এটা কিন্তু আসলে করতে হবে। আমরা একটু পরের প্রসঙ্গে চলে যাই, টিকা প্রসঙ্গে। আমরা দেখেছি যে গতকালকে গণমাধ্যমে একটি রিপোর্ট এসেছে যে ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে আসলে ফাইজারের টিকা খুব একটা কার্যকর হচ্ছে না। তো এই বিষয়ে আসলে আপনার মতামত একটু জানতে চাই, এবং যেহেতু সরকার নতুন করে ফাইজারের টিকা আনছে, সেগুলো আসলে কতটুকু কার্যকর হবে, বা মানুষের মধ্যে যে একটা চিন্তা কাজ করছে, সেটি আসলে কতটুকু দূরে এগোবে, আপনার কাছে কি মনে হয়? আসলে একটি টিকা যখন তৈরি করা হয়, একটি নির্দিষ্ট ভ্যারিয়েন্টের উপর আসলে ভিত্তি করে আসলে তৈরি করা হয়। এবং বারবার আমরা বলে আসছিলাম যে এটা আসলে যে একটা ভ্যারিয়েন্টের টিকা আর একটা ভ্যারিয়েন্টে কাজ করবে কিনা একটা সন্দেহ কিন্তু থেকে যাচ্ছিল। কারণ আপনার যে ধরেন একটা ইসের ভারতীয় ভ্যারিয়েন্টের যে প্রথম দিকে যে আপনার যে এটা ছিল আর কি, আমাদের যে অ্যাস্ট্রাজেনিকা এবং অক্সফোর্ডের যে টিকাটা ছিল, তারা একটা নির্দিষ্ট একটি যে ভাইরাস, সেটাকে ভিত্তি করে কিন্তু তৈরি হয়েছিল। কিন্তু এরপর টিকা যখন মিউটেশন করে, যখন সেটা রূপ বদলায়, তখন ওই টিকা কিন্তু অতটা কার্যকর কিন্তু থাকে না। এটা কিন্তু প্রথম থেকেই আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা এটা কিন্তু বলে আসছিল। এবং এবং সেটাই কিন্তু যদি কাজ আসলে যদি না করে থাকে, তাহলে কিন্তু সেই আশঙ্কাই কিন্তু আসলে সত্য হলো। কারণ কি, যে আপনার এই যে ভ্যারিয়েন্টটা কেন আসলে তৈরি হয়, যে একটা ভাইরাস নিজের অবস্থানকে আরো শক্তিশালী করার জন্য এটা কিন্তু তার যে রূপ পরিবর্তন করে। এবং দেখা যাচ্ছে যে আপনি যখন টিকা দিচ্ছেন শরীরে, তখন ওই টিকাটা আসলে ওই ভাইরাসের বিরুদ্ধে তো আসলে কাজ করছে। তখন ওই ভাইরাসটা করে কি, এই যাতে এই টিকায় নিষ্ক্রিয় হয়ে না যায়, সেই জন্য সে পরবর্তীতে তার রূপ কিন্তু আরো বদলাতে থাকে এইভাবে। সুতরাং এখন যে টিকাটা নিচ্ছে, সেটা যে ভবিষ্যতে যে ওই টিকায় যে কাজ করবে ওই ভেরিয়েন্টে, এমন কিন্তু কোনো কথা নাই আসলে। এবং এটাই কিন্তু আসলে সত্য হচ্ছে। এই জন্য আমাদের বলা হয় যে এই যে 4 মাস কিংবা এই যে 4 সপ্তাহ 8 সপ্তাহ পরে আর একটা ডোজ নিতে, এবং এরপরে আসলে আলটিমেটলি আপনার বুস্টার ডোজ আসবে। কারণ ওই বুস্টার ডোজের ক্ষেত্রে আসলে যে ভেরিয়েন্টটা আসলে তৈরি হচ্ছে এবং যেটা আসলে টিকা কাজ করছে না, ওইটার উপর ভিত্তি করেই তো আসলে তৈরি হবে। এইভাবে আসলে যেহেতু গবেষণাও চলবে, এবং টিকার প্রয়োগের নিত্য নতুন আমাদের যে ব্যবহারও আসবে, এবং একটি যে টিকা আসছে ওটা নিয়ে তো আসলে বসে থাকতে চলবে না, নিত্য নতুন আমাদের আসবে। আর ফাইজারের টিকাটা যেটা আসলে যে আসছে, এটা তো অনেক কার্যকর একটি টিকা, যে বিশেষ করে যে যেখানে যেখানে প্রয়োগ করা হয়েছে ফাইজারের টিকাগুলো, সেটা অত্যন্ত শক্তিশালী একটি টিকা। আমাদের দেশে কিংবা ভারতে যেটা হয়তো কাজ করছে না, সেটা ভেরিয়েন্টের কারণেই। কিন্তু তাই বলে যে এটা দেওয়া যাবে না তা কিন্তু না, কারণ ওই ভেরিয়েন্টটা তো রয়েছে। শুধুমাত্র 100% যে আপনার এই যে ভারতীয় ভেরিয়েন্ট বাংলাদেশে, তা কিন্তু না। বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট রয়েছে, এবং বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট কিন্তু প্রতিনিয়ত তারা মিউটেশন কিন্তু করবে। এবং সেটা কিন্তু বিভিন্ন ধরনের মিউটেশন করার মাধ্যমে তারা কিন্তু শক্তিশালী হবে। সুতরাং সব ধরনের টিকাই কিন্তু আসলে আমাদের প্রয়োজন, শুধুমাত্র ফাইজার কিংবা এই যে অ্যাস্ট্রাজেনিকা অক্সফোর্ডের টিকা না। এবং সব
ধরনের টিকাই আমাদের প্রয়োজন, এবং বিশেষ করে সবচেয়ে ভালো হবে প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করেছেন যে আমাদের দেশ যদি টিকা উৎপাদনে যদি সক্ষম হয় সেটা সবচেয়ে ভালো হবে। তাহলে আমাদের দেশের জন্য যে 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 ধরনের টিকা প্রয়োজন, আমাদের দেশে যে কি ধরনের ভেরিয়েন্ট আসছে এবং পরিবর্তন হচ্ছে, তখন সেটা আমাদের জন্য আরো বেশি ভালো হবে যদি আমাদের দেশে টিকাটা আসলে তৈরি হয়। আরেকটি প্রশ্ন জানতে চাই, সেটি হচ্ছে আসলে ফাইজারের টিকার উপরে কতটুকু আমরা ভরসা করতে পারবো, এটি একটি। আরেকটি যেটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে রাজধানী ছাড়া আর কোথাও আসলে ফাইজারের টিকা সংরক্ষণের কোনো ব্যবস্থা আছে কিনা, যদি সেটি থেকেও থাকে তাহলে আসলে সেটা কোন পদ্ধতিতে আমরা সংরক্ষণ করতে পারি বা সরকার সংরক্ষণ করছেন? ফাইজারের যে টিকা সংরক্ষণের বিষয়টি, যে ফাইজারের টিকা প্রথম কার্যকারিতা, ফাইজারের টিকা অবশ্যই কার্যকর, কারণ আপনার তো এটা তো শুধু বাংলাদেশে যে এসে এখনো যদি প্রয়োগ করা হয় নাই, কিন্তু অনেক দেশে তো সেটা দেওয়া হয়েছে এবং অবশ্যই সেটা কার্যকর। বিশ্বে যে টিকা উৎপাদন যারা করে থাকেন, যে তার মধ্যে ফাইজার একটি, সুতরাং তার মান নিয়ে আসলে প্রশ্ন তোলাটা সমীচীন হবে না। আর যে বিষয়টা যে আপনার টিকা সংরক্ষণের আচ্ছা, বিষয়টা, আমরা আসলে বলছি যে সংরক্ষণের ব্যবস্থাটা আসলে কেমন, কারণ এটি তো আসলে বিষয়টা যে ফাইজারের যে টিকাগুলো এসেছে, সেটা সংরক্ষণের যে -60 থেকে যে মাইনাস ওই যে আপনার 90 ডিগ্রি যে বলা হয়, যে এটা যে সংরক্ষণের বিষয়টা, এটা ঢাকায় আপনার আছে 4টা জায়গায় এটা আছে, এটা এবং যে পরিমাণ এসেছে যে সেটা আপনি এখন যদি বলেন যে আপনি ঢাকার বাইরে এখন তো আসলে ওই ধরনের আসলে ব্যবস্থা গড়ে ওঠে নাই। ফাইজারের টিকা সংরক্ষণের মতো ব্যবস্থা ঢাকার বাইরে কিন্তু নাই, ঢাকাতেই আছে। তা ঢাকাতে যদি থেকে থাকে তাহলে সেখানে আসলে সংরক্ষণ এটা করা যায়। আর হলো এই টিকাটা, যে এই সংরক্ষণের বিষয়, টিকা দেওয়ার বিষয়টা, এটা কিন্তু কয়েক ঘন্টা কিন্তু এটা স্বাভাবিক তাপমাত্রা কিন্তু থাকে, আপনার 3 থেকে 4 ঘন্টা বলছে যে স্বাভাবিক তাপমাত্রা কিন্তু থাকে, তখন কিন্তু এটা নষ্ট হবে না। তা আপনি ঢাকার বাইরে যদি এই টিকা যদি আপনার দিতে চায়, ওইভাবে যদি প্রোগ্রাম করে, আপনার ঢাকা থেকে আপনার প্লেনে করে যখন নিয়ে যেয়ে কিন্তু এটা সম্ভব হবে। সুতরাং এটা নিয়ে আপনার এই সংরক্ষণের বিষয়টা নিয়ে আসলে উদ্বিগ্ন হবার কিছু নাই। আর ফাইজারের যে টিকাগুলো এসেছে, আমরা বারবার বলছি যে যেহেতু এখন স্কুল কলেজগুলো খুলে দেওয়ার একটা সময় চলে এসেছে, ছাত্রছাত্রীদের চলে এসেছে এই সময়টা, অন্য কোনো টিকা কিন্তু এত অল্প বয়স থেকে দেওয়া যায় না, এটা 12 বছর থেকে দেওয়া যায়। সুতরাং আমাদের ওইদিকে আসলে খেয়াল করা উচিত, এই ফাইজারের টিকাটা সাধারণ মানুষের জন্য আপনি দিবেন, নাকি এটা শুধু ছাত্রছাত্রীদের জন্য আপনি ব্যবস্থা করবেন, এটা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে। তারপর আপনি চিন্তা করেন যে ঢাকার বাইরে এটা আপনি সংরক্ষণের বিষয়টা পরে চিন্তা করেন, আগে চিন্তা করেন যে আপনি আসলে এটা কাদেরকে দিবেন। কারণ আমার যেটা মনে হয় যে এটা ছাত্রছাত্রীদের দেওয়া উচিত, কারণ একটা স্কুল কলেজ 1.5 বছরের মতো আপনার বন্ধ রয়েছে, এবং তাদের ভবিষ্যৎ কিন্তু একটি প্রজন্ম কিন্তু আসলে এটা নষ্ট হয়ে যাবে। যে সুতরাং এই দিকটা খেয়াল রাখা। অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান আপনাকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন ডাক্তার মিজানুর রহমান কল্লোল, সহযোগী অধ্যাপক, ন্যাশনাল মেডিকেল কলেজ। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।